ঈদে এক কাতারে সবাই জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নামাজ আদায়, শোলাকিয়ায় বৃষ্টির মধ্যেই জামাত, ত্যাগের মহিমায় সারা দেশে পশু কোরবানি। আমাদের এই সন্তানরা যাতে একদম নিরাপদে থাকে। যত শিশু আছে সবাই যেন সুস্থ থাকে। পশুর থেকে কুরবানি দেওয়ার জন্যই আল্লাহ কুরবানি ব্যবস্থা করেছেন। ন্যায়সাম্য বৈষম্যহীন একটা ভ্রাতৃত্বের একটা সমাজ গঠন। ঢাকা ২ সিটিতে পরিচ্ছন্নতা কর্মীদের ব্যস্ততা, ৮ থেকে ১০ ঘন্টার মধ্যেই বর্জ্য অপসারণের তোড়জোড়। বর্জ্য ক্লিয়ার না হবে অতক্ষণ আমরা বাসায় চলে যাবো না, কোনো আমরা রাস্তায় থাকবো। রাতে 12টা পর্যন্ত হালাইতে হইব। জায়গা জায়গায় যে ডাস্টবিন আছে সেখানে ময়লাটা ফলাইলে আমাদের কষ্টটা কম হয়। ঈদ মুবারক দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের দিন বাবা মা ও ছোট ভাইয়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর। সমৃদ্ধি অর্জনে সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চায় সরকার, ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক বিএনপি নেতাদের। রাজধানীতে এবারও পশুর চামড়ার দাম না পাওয়ার অভিযোগ মৌসুমী ব্যবসায়ীদের। লোকসানের আশঙ্কা, বাজার বুঝে কেনার পরামর্শ আড়তদার ট্যানারি মালিকদের। আনন্দের মাঝে বিষাদের ছায়া, গোপালগঞ্জের বেদগ্রামে বাস মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ নিহত ৫, আহত অন্তত ২০। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার অভিযোগ। ৮ দিন ট্র্যাজেডিতে যমজ শিশু হারিয়ে দিশেহারা নাজমা হাসান দম্পতি। সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের আলাদা তদন্ত কমিটি। এবং দেশে দেশে ত্যাগের মহিমা ঈদুল আজহা উদযাপন। কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জামাতে মুসল্লির ঢল, অস্ট্রেলিয়ায় প্রবাসীদের আনন্দ ভাগাভাগি। খুশির ঈদে এক কাতারে সামিল সব শ্রেণী পেশার মানুষ। ত্যাগের মহিমায় উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয় 5টি জামাত। দেশ জাতির মঙ্গল, বিশ্ব শান্তি কামনার পাশাপাশি হামের প্রকোপ থেকে সুরক্ষার দোয়া করেন মুসল্লিরা। রতনচন্দ্র ও শরীফ রুবেলের ছবিতে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। উৎসব আনন্দ আবহে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম অভিমুখী সব শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। সফেদ পাঞ্জাবি কিংবা রঙিন জামায় শুভ্র সকালে দলে দলে মুসল্লির সমাগম। বয়সের ভারী নুজো ব্যক্তি কিংবা ছোট্ট শিশু, পিছিয়ে নেই কেউই। অনেকে এসেছেন ঢাকার বাইরে থেকে, সামিল হন বিদেশি নাগরিকরাও। বাবার সাথে এসেছি, এইখানে নামাজ পড়ে খুব আনন্দ পেলাম। আল্লাহর রহমতে খুব ভালো লাগছে। আমরা অনেক দূর থেকে আসছি, রাজবাড়ি থেকে আসছি। Alhamdulillah, we really enjoy in Bangladesh. It's a nice place. It was an amazing experience, an amazing pleasure to be here. Feels like home at this point. It's a good experience coming here. সকাল 7টায় হয় প্রথম জামাত, এরপর 1 ঘন্টা পর পর আরও 4টি ঈদ জামাত। জাতীয় মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে ধনী দরিদ্র, আশরাফ আত্রাফ। নামাজের পর 2 হাত ছুঁপে দেন সর্বশক্তিমান স্রষ্টার সমীপে। আত্মশুদ্ধি কামনায় পরিত্রাণ চাইলেন হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা সহ জাগতিক সব অকল্যাণ থেকে। দেশ জাতির মঙ্গল আর বিশ্ব শান্তি কামনার পাশাপাশি প্রার্থনা হামের প্রকোপ থেকে সুরক্ষা পাক শিশুরা। বাংলাদেশের যত শিশু আছে সবাই যেন সুস্থ থাকে। হাম থেকে আল্লাহ আমাদের শিশুদেরকে রক্ষা করে। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করে, সবাইকে ভালো থাকে। ঈদ জামাত শেষে উষ্ণ আলিঙ্গনে শুভেচ্ছা বিনিময় করেন একে অপরের সঙ্গে। প্রত্যাশা, কোরবানির শিক্ষায় ত্যাগের মহিমা আর ভ্রাতৃত্ব বন্ধনে গড়ে উঠবে সমাজ। আমরা সবাই যেন আমাদের ভিতরে যে পশুত্ব কুরবানির মাধ্যমে সেটা দূর করতে পারি। ন্যায়সাম্য বৈষম্যহীন একটা ভ্রাতৃত্বের একটা সমাজ গঠন, এটাই হলো যে চাই। নামাজ শেষে পশু কুরবানির মাধ্যমে মহান প্রভুর সন্তুষ্টি পেতে বাড়ির পানে রওনা দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সাম্য সম্প্রীতির বন্ধনে ভেদাভেদহীন এক কাতারে সামিল হওয়ার শিক্ষা, আবার ত্যাগের মহিমায় নিজেকে বিলিয়ে দেওয়ার তাগিদ। পবিত্র ঈদুল আজহার এই আদর্শের প্রতিফলন ঘটুক বাস্তব জীবনে, গড়ে উঠুক মানবিক বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র। ঈদের জামাতে এমনটি প্রত্যাশা সব শ্রেণী পেশার মানুষের। ফারুক ভিয়া রবিন,
সময় সংবাদ, ঢাকা। এর আগে জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। যোগ দেন প্রধান বিচারপতি ও মন্ত্রিপরিষদের সদস্যরাও। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। হাম থেকে শিশুদের মুক্তি এবং যুদ্ধবিগ্রহ বন্ধে প্রার্থনা করেন মুসল্লিরা। মুখে তাকবীর, হাতে যায় নামাজ। বৃহস্পতিবার সকাল থেকেই জাতীয় ঈদগাহে জড়ো হতে শুরু করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বড়দের হাত ধরে ঈদের জামাতে আসে ছোট্ট শিশুরাও। সকাল 7:30টায় জাতীয় ঈদগাহে শুরু হয় ঈদের প্রধান জামাত। ইমামতি করেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। ঈদ জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকার 2 সিটির প্রশাসক, কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। লাখো হাত একসঙ্গে উঠে মহান রাব্বুল আলামিনের দরবারে। মুসলিম উম্মার ঐক্য, শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় হয় মোনাজাত। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ঈদের নামাজের মোনাজাতে হামের প্রকোপ এবং যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেছেন মুসল্লিরা। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন তারা। সারা দেশের মানুষ এবং বাচ্চারা যেন ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে রোগ মুক্তি দান করেন। হাম নিয়ে যে ঘটনাটা ঘটছে আর কি, এখনো মারা যাচ্ছে, তো আমরা চাই যে আমাদের এই সন্তানরা যাতে একদম নিরাপদে থাকে। কুরবানির থেকে শিক্ষা গ্রহণ করে সর্বোচ্চ ত্যাগ আমরা আল্লাহ তাআলার জন্য করব, এটাই কুরবানির শিক্ষা। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও ছিল নামাজের আলাদা ব্যবস্থা। সার্বিক আয়োজনে সন্তোষ প্রকাশ করেন তারা। সচরাচর আমাদের দেশে এইটা প্রচলন নেই যে নারী এবং পুরুষ একসঙ্গে নামাজ আদায় করবে। আমার সাথে এবার আমার কাজিনরাও আছে। জাতীয় ঈদগাহে নামাজ কখনো পড়িনি, আজকে ফার্স্ট টাইম। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে প্রায় 35,000 মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করে দক্ষিণ সিটি কর্পোরেশন। অংশ নেন রাজধানীর বিভিন্ন প্রান্তের মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালামের মহান আল্লাহর প্রতি অতুলনীয় আনুগত্য এবং আত্মত্যাগকে স্মরণ করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শিক্ষা নিচ্ছেন দেশ জাতির কল্যাণে আত্মত্যাগের। কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ জামাত এবং বুক মিলিয়ে শুভেচ্ছা বিনিময়ের এই অভূতপূর্ব দৃশ্য বছর জুড়ে অটুট থাকবে, এমনই প্রত্যাশা মুসল্লিদের। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়ও সর্বসাধারণের জন্য আয়োজন করা হয় ঈদ জামাতের। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সহ সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঈদের নামাজ আদায়ের পর বাবা মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী ও দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দোয়া করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর মাহবুব আলী খান এবং বিডিআর বিদ্রোহে নিহতদের কবরও জিয়ারত করেন প্রধানমন্ত্রী। ইমরুল আহসানের রিপোর্ট। ঈদুল আজহার নামাজের পর শেরেবাংলা নগরে বাবা মায়ের কবর জিয়ারত করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। দলের নেতাদের নিয়েও কবর জিয়ারত ও দোয়া করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ এবার স্বস্তিতে ঈদ উদযাপন করছে। এখন মিথ্যা মামলা দিয়ে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করার ভয় নাই। সে যে দলেরই হোক না কেন, কারোরই সেই ভীতি রাজনীতি করার কারণে, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ রাষ্ট্রীয় কোনো নিপীড়নের শিকার হবে সেই পরিস্থিতি নেই। বরং একটি মানবিক চেহারা নিয়ে বর্তমান নির্বাচিত সরকার, বিএনপি সরকার বা বিএনপির জোটের নেতৃত্বাধীন জোটের সরকার তার দায়িত্ব পালন করছে। বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকোরও কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এরপর বনানী সামরিক কবরস্থানে শ্বশুর সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ও বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন তিনি। দেশের শান্তি, সমৃদ্ধি ও জাতীয় ঐক্যের জন্য সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে
আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের চিফ জাস্টিস ইমরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের গোড়ে শহীদ, কিশোরগঞ্জের শোলাকিয়া সহ সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামাত। নামাজ শেষে মোনাজাতে মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়। ত্যাগের মহিমায় বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। ঈদের নামাজ আদায়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল থেকেই মুসল্লিদের ঢল নামে। সকাল 9টায় ঈদুল আজহার 199তম জামাত অনুষ্ঠিত হয় এ ময়দানে। বৃষ্টিতে ভিজে মুসল্লিরা নামাজ আদায় করেন। এ সময় অশ্রুসিক্ত নয়নে নামাজ শেষে মুসলিম উম্মার জন্য শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ইমামতি করেন মুফতি আবুল খায়ের মাহমুদ সাইফুল্লাহ। মনের একটা আকাঙ্ক্ষা ছিল, জীবনে একবার হলো শোলাকিয়া ময়দানে যেত আমি নামাজ পড়তে পারি। এদিকে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান দিনাজপুরের গোড়ে শহীদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ শামিল হন কাতারে। সকাল 8:30টায় শুরু হওয়া ঈদুল আজহার জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। এই কুরবানির মাধ্যমে মানুষকে ত্যাগ, উৎসর্গ, দেশ ও সমাজের জন্য নিবেদিত হওয়ার যেন শিক্ষা রয়েছে, এই শিক্ষা তারা গ্রহণ করে। ঠাকুরগাঁওয়ের সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভেদাভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম নগরীর কাটল্লী এলাকায় পারিবারিক মসজিদে ঈদের নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। খালি গরু জবাই করে গরুর মাংস খাওয়াতো না, এটা একটা ত্যাগের দিন এবং এই যে ত্যাগ যারা করেছিল তার পরিপ্রেক্ষিতে তো আজকে ঈদুল আজহা আমরা পালন করেছি। ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। বিশ্বের সকল মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন। খুলনার শিরোমণি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে অংশ নেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সমাজ গড়তে দেশবাসীকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান তিনি। সারা দুনিয়ায় সভ্যতায় যদি শুধু আল্লাহর হুকুমের উপরেই নিজে এবং সমাজ চলতে পারে তাহলে সারা জীবনেই কিন্তু শান্তি এবং কল্যাণ বিরাজ করে। এছাড়া ময়মনসিংহ, বরিশাল, বগুড়া, চাঁদপুর সহ দেশের সব জেলায় ঈদের নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন মুসল্লিরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবার সড়ক দুর্ঘটনার খবর। ঈদের আনন্দের মাঝে বিষাদের ছায়া। গোপালগঞ্জে মোটরসাইকেল রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। এতে নিহত হয়েছেন শিশুসহ 5 জন, আহত হয়েছেন অন্তত 20 জন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এদিকে দিনাজপুর ও পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় 2 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। ঈদের আনন্দ বিষাদে পরিণত, সড়কে ঝরল 5 জনের প্রাণ। ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের যাত্রীবাহী একটি বাস পিরোজপুর যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেল রক্ষা করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের 2 আরোহী ও বাসের 2 যাত্রী নিহত হয়। আহত হয় অন্তত আরও 20 যাত্রী। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে নেওয়া হয়। এদের মধ্যে 12 বছরের এক মেয়েকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলছেন স্থানীয়রা। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শুরু করেন এবং প্রায় 1 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার KM বাবর, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে 4 বছরের 2 শিশুর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 2 জনের মা। এছাড়া পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 জন নিহত হয়েছেন। মিরন আহমেদ, সময় সংবাদ। এই মুহূর্তে গোপালগঞ্জের বেদগ্রামে আছেন রিপোর্টার জয়ন্ত শিরালী। সরাসরি যাচ্ছে তার কাছে। জয়ন্ত, এই খুশির দিনে গোপালগঞ্জের বেদগ্রামে ঢাকা খুলনা মহাসড়কে
যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। আমি ইতিমধ্যে এর আগে জানিয়েছিলাম যেমনটি যে দুপুর ঠিক 12টার কিছু আগেই এই বেদগ্রাম নামক যে স্থান, এই স্থানে দোলা পরিবহনের একটি বাস এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় কিন্তু ঘটনাস্থলে 4 জন এবং হাসপাতালে নেওয়ার পরে এক শিশুকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পরে কিন্তু ঢাকা খুলনা মহাসড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। সেই যান চলাচল কিন্তু স্বাভাবিক হয়েছে 1টার দিকে। আমরা বলতে পারি যে প্রায় 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এর আগে যে দুর্ঘটনাটি ঘটেছিল, দুর্ঘটনায় মূলত মোটরসাইকেলটিকে রক্ষা করতে গিয়ে তার সাথে সংঘর্ষ হয়, এরপরে বাসটি রাস্তার উপরে উল্টে যায়। থাকায় এবং পুলিশ ঘটনা সময়ের মধ্যে আসেন গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডক্টর KM বাবুর এবং আসেন জেলা প্রশাসক এবং পুলিশ, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে আসেন। তারা নিহত এবং আহতদের পরিবারের সাথে কথা বলেন এবং খোঁজ খবর নেন। আরেকটু যদি জানিয়ে রাখি, এই ঘটনায় যারা আহত নিহত হয়েছেন তাদের কিন্তু এখনো কারো পরিচয় শনাক্ত করতে পারেনি। তবে একটি তথ্য জানিয়ে রাখি, সেই তথ্যটি হলো যে যারা নিহত হয়েছেন তার মধ্যে একজন আছেন গর্ভবতী নারী এবং একজন শিশু এবং 3 জন পুরুষ রয়েছেন। এর মধ্যে 2 জন মোটরসাইকেল আরোহী আর বাকি যারা তারা কিন্তু বাসের যাত্রী ছিলেন। তো যারা আহত এবং নিহত হয়েছে তাদের আহতদেরকে গোপালগঞ্জ 250 বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদেরকে যে মরদেহ, সেই মরদেহ কিন্তু গোপালগঞ্জ 250 বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং সেই আইনি কিছু প্রক্রিয়া রয়েছে এবং লাশ শনাক্তের বিষয় রয়েছে। লাশ যেহেতু এখনো শনাক্ত হয়নি, তাই লাশ শনাক্ত শেষে এবং আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এমনটি জানিয়েছে প্রশাসন। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জে যে ঈদের দিনের ভয়াবহ দুর্ঘটনা, সেই দুর্ঘটনার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে। পশু কোরবানির পরপরই বর্জ্য অপসারণে মাঠে নামেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। এই মুহূর্তে কলাবাগানে আছেন শাহরিয়ার শ্রমিক এবং বরিশালে আছেন অপূর্ব অপু। সরাসরি প্রথমেই যাচ্ছি শ্রমিকের কাছে। জোরালোভাবেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে কোরবানির বর্জ্য অপসারণ সেটি চলছে সকাল থেকেই। মূলত দুপুর 12টা থেকে আনুষ্ঠানিকভাবে এই বর্জ্য অপসারণের যে কাজ সেটি শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে সকাল থেকেই কিন্তু পরিচ্ছন্ন কর্মী যারা সিটি কর্পোরেশনের ছিলেন তারা কিন্তু সকাল থেকেই কাজ করছেন। তারা বাড়ি বাড়ি যাচ্ছেন, বিভিন্ন ওয়ার্ডে যাচ্ছেন, বিভিন্ন বাসাবাড়িতে যাচ্ছেন এবং সেখানকার যে কোরবানির ময়লা সেটি তারা নিয়ে আসছেন এবং এখানকার যে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন যেটি আছে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কলাবাগানে, সেখানে তারা জমা করছেন এবং এখানে আমরা সকাল থেকে অবস্থান করছি। কিছুক্ষণ আগে ঢাকা দক্ষিণ সিটির যে প্রশাসক আব্দুল সালাম তিনি এখানে এসেছিলেন। মূলত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের যে ময়লা সেটি ল্যান্ডফিল অর্থাৎ ঢাকার মাতুয়াইলে অবস্থিত যে ল্যান্ডফিল সেখানে নিয়ে যাওয়ার জন্য যে উদ্বোধনী কার্যক্রম সেটি উদ্বোধন করার জন্যই মূলত তিনি এখানে এসেছিলেন এবং উদ্বোধন কার্যক্রম শেষ করার পর তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং যেটি জানিয়েছেন যে কোরবানির বর্জ্য অপসারণের জন্য যে প্রধানমন্ত্রীর প্রতিদিনের জন্য 12 ঘন্টা সময় তিনি বেঁধে দিয়েছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা 8 ঘন্টার মধ্যেই যাতে প্রতিদিনের বর্জ্য অপসারণ করতে পারে সেই লক্ষ্যমাত্রা নিয়ে তারা আগাচ্ছে এমনটি কিন্তু তিনি বলেছেন এবং বেশ কিছু বিশৃঙ্খলা অর্থাৎ নাগরিক যারা নগরবাসী যারা আছেন তাদের বেশ কিছু বিশৃঙ্খলা নিয়ে তিনি কথা বলেছেন। একরকম অভিযোগের সুরে তিনি বলেছেন যে নির্দিষ্ট জায়গা এবং নির্দিষ্ট পলিথিন সহ বিভিন্ন বিষয়াদি তাদেরকে দেওয়ার পরেও তারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলছেন না, যার কারণে পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তাদেরকে ময়লা গুছিয়ে নিয়ে আসতে বেশ বেগ পেতে হচ্ছে। নগরবাসী যাতে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করে বাকি 2 দিন সেটি কিন্তু তিনি অনুরোধ করেছেন এবং আরেকটি বিষয় যেটি বলেছেন যে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মী যারা আছেন তাদের সকলেরই ছুটি বাতিল করা হয়েছে এবং তারা সবাই গুরুত্বের সাথে ডিউটি করছেন এমনটি তিনি জানিয়েছেন এবং আরও একটি বিষয় নিশ্চিত করেছেন যে আজ মোটামুটি 60% কোরবানি হওয়ার কথা আছে, আগামীকাল 30% এবং আগামী পরশু 10% কোরবানি হওয়ার কথা রয়েছে।
পর্যায়ক্রমে এই 3 দিন খুব ভালোভাবে যাতে ময়লা কোরবানির বর্জ্য অপসারণ করা যায় সেই দায়িত্ব কিন্তু তিনি নিয়েছেন। এবং এই ছিল আমার কাছে ধানমন্ডি থেকে বর্জ্য অপসারণের সর্বশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী আছেন বরিশালে, অপূর্ব অপু, সেখানকার বর্জ্য অপসারণ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অন্যান্য স্থানে নাই, বরিশালেও এই পশুর যে কোরবানির পশুর যে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। বরিশালে মূলত আনুষ্ঠানিকভাবে দুপুর 2টায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আবর্জনা অপসারণের প্রক্রিয়াটি শুরু হয়েছে, কার্যক্রমটি শুরু হয়েছে। ঠিক এই মুহূর্তে শহরের বগুড়া রোড এলাকায়, ছবিটি সরাসরি আমরা দেখাচ্ছি যে বগুড়া রোড এলাকায় সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ তারা তাদের কার্যক্রমটি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। কিছুক্ষণ আগে এখানকার কর্মকর্তারা যেমনটি জানিয়েছেন যে 700 পরিচ্ছন্নতা কর্মী দিয়ে এই বিশেষ অভিযানটি তারা দুপুর 2টায় শুরু করেছে, যেটি এটি রাত 9টা অবধি পর্যন্ত বিশেষ কার্যক্রম চলবে। এবং তারা ধারণা করছে যে এই 7 ঘন্টার মধ্যেই শহরের যত বর্জ্য আছে সেটিকে তারা অপসারণ করতে পারবে। তারা জানিয়েছেন যে এর আগে 1000 কেজি ব্লিচিং পাউডার তারা সরবরাহ করেছিল এবং 5000 বস্তা তারা সরবরাহ করেছিল। যে সমস্ত বস্তায় করে বস্তাগুলো এখন তারা সংগ্রহ করছে, 100টি গাড়ি রয়েছে তাদের, এবং এই গাড়িগুলো নিয়ে ঠিক এই মুহূর্তে তারা শহরের বগুড়া রোডে বিপুল সংখ্যক আমরা দেখছি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা তারা বগুড়া রোডে কার্যক্রমটি শুরু করেছে। এবং শহরের 30টি ওয়ার্ডই 220টি আলাদা স্পট করা রয়েছে এবং 220টি স্পটের বাইরেও সাধারণ মানুষের যে বাসাবাড়ির সামনের যে আবর্জনাগুলো রয়েছে সেগুলো সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আজ রাত 9টার মধ্যেই তারা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান কার্যক্রমটি সম্পূর্ণ করবে বলে তারা দাবি করেছেন। আমার কাছে আপাতত এখানকার বর্জ্য অপসারণের পরিচ্ছন্নতা কার্যক্রমের সবশেষ দুপুর পর্যন্ত এতটুকুই খবর ছিল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বর্জ্য অপসারণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। চামড়া বেচাকেনার খবর জানাতে এই মুহূর্তে লালবাগের পোস্তায় আছেন সহকর্মী ফরহাদুর রহমান, চট্টগ্রামে কমলতে এবং রাজশাহীতে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমেই যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, বছরের মতো রাজধানীর বহুল পরিচিত এবং জনপ্রিয় সুপরিচিত জায়গা লালবাগের পোস্তায় এবারও চামড়া বেচাকেনা চলছে। আমরা এই মুহূর্তে পোস্তা মোড়ে আছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে এখানকার যারা পাইকার আছেন তারা বিভিন্ন এলাকা থেকে অটোতে, ভ্যানে, পিকআপে করে যারা চামড়া নিয়ে এসেছেন তাদের কাছে চামড়া কিনছেন। এবং চামড়ার দামের কথা যদি বলি, সরকার নির্ধারিত দাম যেটি রয়েছে প্রতি বর্গফুট গরুর চামড়া 62 থেকে 67 টাকা নির্ধারণ করা হলেও এখানে যে দামে আসলে চামড়া বিক্রি হচ্ছে সেটি আসলে তার থেকে অনেক কম। অর্থাৎ বড় আকারের গরু যেগুলো 40-42 ফুটের মতন সেগুলোর দাম কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 500 থেকে 600 টাকা বিক্রি হচ্ছে। যদি মোটা দাগে বলি 300 টাকা থেকে শুরু করে 700 টাকা পর্যন্ত এক একটি চামড়া বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে সাইজ ভেদে সবচেয়ে ছোট যেসব চামড়া রয়েছে, যদি গরুর দামের কথা বলি 1 থেকে 1.5 লাখ কিংবা 2 লাখ টাকার মতন গরু যেগুলো আছে সেগুলোর চামড়া 300 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে এবং সর্বোচ্চ 700 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মা জাতের বড় গরু যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে 1000-এর বেশি চলে গেছে। তো এখন আমরা একটু রাজধানীর বাইরে যেতে চাই, চট্টগ্রামে। সেখানে আছেন সহকর্মী কমলদি, তিনি জানাবেন চট্টগ্রামের চামড়ার খবরাখবর। চট্টগ্রামে এবার প্রায় 4 লাখের বেশি কোরবানি পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আড়তদাররা। সেই অনুযায়ী সকাল থেকে কাজ শুরু হয়েছে, তবে দম নিয়ে কিন্তু কাজসাজি শুরু হয়ে গেছে বলে অভিযোগ করেছেন খুচরা ব্যবসায়ীরা। বিশেষ করে যারা পাড়া মহল্লা থেকে 350, 400 বা 500 টাকা ধরে চামড়া কিনেছেন তাদের কাছ থেকে কিন্তু পাইকারি যারা খুচরা আড়তদার বা মজুদার রয়েছেন তারা চামড়া চাইছেন মাত্র 200 টাকা এবং একই সাথে এখানে কেনা হচ্ছে 350 টাকা ধরে চামড়া। অর্থাৎ চামড়ার দর নিয়ে কিন্তু কাজসাজি ইতিমধ্যে শুরু হয়েছে। চট্টগ্রামে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি একদিকে চামড়া সংগ্রহ হচ্ছে, আরেকদিকে চামড়া সংরক্ষণের যে ব্যবস্থা, লবণ দিয়ে সংরক্ষণ করা, সেটি চলছে। বিশেষ করে চট্টগ্রামে যে মুরাদপুর এবং আতুরা ডিপো হয়ে অক্সিজেন পর্যন্ত যে 250-এর বেশি আড়ত রয়েছে, প্রতিটি আড়তে এখন এইভাবে চামড়া সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। আগে যেটি দুপুর থেকে শুরু হতো, এবার আমরা দেখছি সকাল থেকে এত চামড়া তারা প্রায় 11টার দিকে তাদের চামড়াগুলি তারা সংগ্রহ করছে এবং সংগ্রহীত চামড়া বিভিন্ন পাড়া মহল্লা এলাকা থেকে ট্রাক যোগে নিয়ে আসা হচ্ছে মুরাদপুরে আতুরা ডিপো এলাকায় এবং এখানে চামড়াগুলো লবণ দিয়ে অন্তত 15 দিন সংরক্ষণ করা হবে। আমরা কথা বলেছিলাম চামড়া ব্যবসায়ী সভাপতি, আড়তদার সমিতির সভাপতি মোহাম্মদ মুসলিমের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন এবার তারা প্রায় 4 লাখ পিসের মতো চামড়া সংগ্রহ করতে চান এবং সে অনুযায়ী তারা লবণ সংগ্রহ কিনে রেখেছেন এবং সে চামড়া সংগ্রহ যে কাজটি চলছে সেটি চলবে 15 দিন পর্যন্ত। তবে দর নিয়ে কারসাজি হওয়ার কারণে এবার চামড়া দাম এবারও পড়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। যেটি তারা পাড়া মহল্লায় 300 টাকা চামড়া এখন বিক্রি হচ্ছে মাত্র 200 টাকা ধরে। তবে চামড়া সংগ্রহের পর লবণ দিয়ে সংরক্ষণ যে ব্যবস্থা সেটা আগের মতোই চলছে। তো এখন মধ্যে আমার কাছে ছিল চট্টগ্রাম থেকে চামড়া যে সংগ্রহ করে তার সর্বশেষ। এখন আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছে চামড়া খবর জানার জন্য সহকর্মী মওদুদ রানার কাছে।
এবছর সরকার চামড়ার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল এবং প্রতি বর্গফুট চামড়া 2 টাকা করে বাড়ানো হয়েছিল। 55 থেকে 57 এবং 60 থেকে 62 টাকার মধ্যে প্রতি বর্গফুট কাঁচা গরুর চামড়া কেনার কথা, কিন্তু আসলে আমরা বাজারে যেটি দেখছি সেটি সম্পূর্ণই ভিন্ন। সরকারি ঘোষণার পরেও চামড়ার দাম বাড়েনি এবং আগের মতোই চলছে সমস্ত কিছু। রাজশাহীতে 200 টাকা থেকে 500 টাকার মধ্যে চামড়া বিক্রি হচ্ছে। যে ছোট গরুর চামড়াগুলো রয়েছে সেগুলো 200 টাকা এবং মাঝারিগুলো 300 থেকে 400 টাকা এবং সবচেয়ে বড় গরুর চামড়া যেগুলো সেগুলো 500 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ছাগলের যে চামড়াগুলো রয়েছে সেগুলো 5 টাকা, 10 টাকা এবং 15 টাকায় বিক্রি হচ্ছে। এখানকার যারা আড়তদার রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের প্রত্যেক বছর লস হয় এবং তাদের ট্যানারি মালিকরা যে দাম নির্ধারণ করে দিয়েছেন তারা সেই দামেই আসলে কিনছেন। এর উপর নতুন উপদ্রব সেটি মৌসুমি, যারা মৌসুমি চামড়া এবার কিনছেন তারা বাজারে আরও দাম কমাচ্ছেন। তারা যেটি বলছেন যে 100 টাকা থেকে 300 টাকার মধ্যে মৌসুমি যে চামড়া ব্যবসায়ীরা রয়েছে তারা সেই চামড়াগুলো কিনছেন এবং এখানে যারা রাজশাহী জেলা চামড়া ব্যবসায়ী রয়েছেন তারা আসলে চামড়া কিনতে অনাগ্রহ দেখাচ্ছেন, যার ফলে এখানে যে এতিমখানাগুলো রয়েছে, লিল্লা বোর্ডিংগুলো রয়েছে তারা নিজেরাই চামড়া সংরক্ষণ করছেন। তবে সেখানে লবণ লাগানোর যে প্রক্রিয়া সরকারের তরফ থেকে দ্রুত সময়ে যে লবণ লাগানোর কথা বলা হয়েছিল সেটি কিন্তু করা হচ্ছে না। তারা যেটি বলছেন যে তারা মজুত করবেন এবং সন্ধ্যার পরে এখানে চামড়া ব্যবসায়ীদের কাছে তারা দিয়ে দিবেন এবং একই অবস্থা রাজশাহী জেলার অন্যান্য স্থানেও চামড়া যে লবণ লাগানোর কথা বারবার বলা হয়েছিল সেটি কিন্তু আসলে খুব একটি এখানে হচ্ছে না এবং এখানকার প্রশাসন যেটি বলছেন যে চামড়া যাতে না পচে সে ব্যাপারে তারা মনিটরিং করছেন। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চামড়া বেচে কেনার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দুপুরের সময় আরও থাকছে ঈদে মলিন হাওর চরাঞ্চলের বাসিন্দাদের জনজীবন। বৈশাখ জ্যৈষ্ঠের ঝড়, টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় নিঃস্ব কৃষক, ধানের সঙ্গে ডুবে গেছে বিনিয়োগ ও স্বপ্ন, সহায়তার আশ্বাস। আদ্দিন হাসপাতালে যমজ 2 শিশুকে হারিয়ে দিশেহারা নাজমা হাসান দম্পতি। সুষ্ঠু ও ন্যায় বিচার দাবি তাদের। এদিকে হাসপাতালটিতে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি নিজস্ব তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। মানুষের কারণে মনে করেন রাখলো না, ঈদের দিন হলেও রাজধানীর খিলগাঁওয়ের নাজমা হাসান দম্পতির সংসারে বিষাদের ছায়া। বুধবার আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে 6 নবজাতকের মৃত্যু হয়। তাদের মধ্যে যমজ সন্তানের পিতামাতা তারা। 2 বাচ্চার পরিচর্যার সব প্রস্তুতিও ছিল আগে থেকেই, কিন্তু এই ঘটনা থমকে দিয়েছে তাদের জীবন। টুইন বেবিকে নিয়ে বাসায় আসবো, আনন্দ করব, আত্মীয় স্বজনেরকে দাওয়াত দেব, কত স্বপ্ন, বাচ্চাদেরকে এইভাবে চালাবো, এইভাবে এই পরিবেশে রাখবো, অনেক স্বপ্ন ছিল আমার ভিতরে অনেক। বাবা হাসান সর্দারের এক বুক কষ্ট আর হতাশা নিয়ে প্রশ্ন, দেশের নামিদামি হাসপাতালে গিয়েও কেন অপ্রত্যাশিত মৃত্যু হবে? সরকারের কাছে এর সুষ্ঠু ও ন্যায় বিচার চান তিনি। মেডিকেলে নিচে আমার সন্তান ভালো হইছে, ভালো আল্লাহ পাক দিছে, ভালো মেডিকেলের গাফলতির কারণে আমার সন্তান 2টা হারাইতে হয়েছে আজকে। এমন গ্যাসপুর গিয়া ওটার ভিতরে আমরাই ঠিক থাকতে পারি না, তো বাচ্চা শিশুরা কেমনে ঠিক থাকবে ওটার ভিতরে? সঠিক বিচারটা চাই সরকারের কাছে আমার আবেদন। স্বজনরাও বলছেন জন্মের পর বাচ্চাদের শারীরিক অবস্থা ছিল সুস্থ স্বাভাবিক। নবজাতক ওয়ার্ডে অব্যবস্থাপনার জন্যই দুর্ঘটনা বলে অভিযোগ তাদের। এই 1 মাসের বাচ্চা যেরকমের করে, তোমার বাচ্চা ওই যে আজকে হয়েছে এই বাচ্চা এরকমের করে। এই যে কাজগুলো বিচার যেন হয়, সঠিক যেন সুস্থ বিচার হয়। অব্যবস্থাপনার বিষয়ের অভিযোগে ক্যামেরায় কথা বলতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। আলাপচারিতায় জানান সরকারের পাশাপাশি নিজস্ব তদন্ত কমিটিও গঠন করেছে আদ্দিন হাসপাতাল। আচ্ছা, আপনাদের ইন্টারনাল তদন্ত এটা আমরা ভাই সোমবার দিনকে ওনারাও তদন্ত রিপোর্ট দিতে আমরা আবার আপনাদের সাথে কথা বলবো, কোনো অসুবিধা নেই। এই ঘটনায় মামলা করেছেন এক ভুক্তভোগী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুষ্ঠু তদন্ত প্রতিবেদন প্রত্যাশা ভুক্তভোগীদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের মানুষ যখন ঈদ আনন্দে মেতেছেন তখন মলিন হাওর ও চরাঞ্চলের বাসিন্দারা। বৈশাখ জ্যৈষ্ঠের ঝড়, টানা বৃষ্টি আর জলাবদ্ধতায় কারো বাড়িঘর ভেঙেছে, কারো নষ্ট হয়েছে ক্ষেতের ফসল। শুধু হাওর নয়, প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দাদেরও মাঝে নেই ঈদের বাড়তি আনন্দ। এপ্রিল মে মাসে টানা বৃষ্টিতে তলিয়ে যায় সুনামগঞ্জের হাওর অঞ্চল। নষ্ট হয় টনকে টন ধান। কিছু ফসল কেটে ঘরে তুলতে পারলেও লোকসান এড়াতে পারেননি কৃষক।
ঈদের আনন্দ অনেকটা ফিকে হয়ে গেছে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর। অনেকে করতে পারছেন না কোরবানি, কিনতে পারেননি নতুন পোশাক, এমনকি অনেক পরিবার ঈদ উপলক্ষে ভালো খাবার রান্নার সামর্থ্য হারিয়েছে। হাওরে ধানের সঙ্গে ডুবে গেছে তাদের বিনিয়োগ ও স্বপ্ন। একই চিত্র নেত্রকোনার হাওর অঞ্চলে। অনেকটা সাদামাটা ঈদ উদযাপন করেছেন ফসলহারা কৃষক পরিবারগুলো। ধান হারিয়ে অনেক দরিদ্র কৃষক নিঃস্ব হয়েছেন। তারা বলছেন বৃষ্টি আর জলাবদ্ধতা কেড়ে নিয়েছে তাদের ঈদের আনন্দ। শুধু হাওর অঞ্চল নয়, প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত বিভিন্ন চরাঞ্চলের বাসিন্দাদেরও মুখ মলিন ঈদ মৌসুমে। কুড়িগ্রামের 4 শতাধিক চরে নদী ভাঙনের সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন হাজারো মানুষ। কোরবানির মাংস তো দূরের কথা, মুরগির মাংস জোটে না অনেকের ঘরে। বারবার নদীর ভাঙনে নিঃস্ব পরিবারগুলোর কাছে পৌঁছায় না কোনো ঈদ উপহার। গাইবান্ধার চরাঞ্চলও একই চিত্র। এইসব এলাকায় ধরা দেয়নি ঈদের বাড়তি আনন্দ। কেনা হয়নি নতুন পোশাক, অনেক চরে হয়নি কোনো পশু কোরবানি। সব মিলিয়ে আনন্দের বদলে এখানে এবার ঈদ মানে কেবলই বিষণ্ণতা। এদিকে চলতি মাসের কালবৈশাখী ঝড়েও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পরিবার। তাদের মাঝেও নেই ঈদের আনন্দ। তাদের বাড়িঘর ঠিকঠাক করা নিয়ে ব্যস্ত। দরিদ্র এসব মানুষ বাড়ি মেরামতের অর্থ জোগান নিয়ে আছেন দুশ্চিন্তায়। তবে আশ্রয়হীন পরিবারগুলোকে আরো সহায়তার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। ঘর দুয়ার ভাঙে চুরি গেছে। এইবারকা ঈদটা অনেক কষ্টকর কাটতেছে। সম্পূর্ণ শেষ হয়েছে, ঘরের টিনগুলো পুনর্বাসনের জন্য, তাদের ঘরগুলোকে পুনর্নির্মাণ করার জন্য টিন সহ অন্যান্য সরঞ্জামাদি দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। গত 17 মে রাতে কালবৈশাখী ঝড়ে তাণ্ডবে বিধ্বস্ত হয় গাইবান্ধা সদর ও ফুলছড়ি উপজেলার চরসহ সুন্দরগঞ্জের 8 শতাধিক বাড়িঘর। তানজিল হাসনাত, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। ঈদ উৎসবে মেতেছে ক্রীড়াঙ্গন। নিজ নিজ জেলায় প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন ও পশু কোরবানি ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজে ভালো করার আশা। এবার বাণিজ্যের সংবাদ। আবহাওয়া অনুকূল থাকায় মেহেরপুরে লিচুর বাম্পার ফলন হয়েছে। বাজার দর ভালো হওয়ায় খুশি বাগানিরা। মিষ্টি ও সুস্বাদু হওয়ায় এখানকার লিচু বাজারজাত হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। ফয়সাল হোসেনের ছবিতে বেনিয়ামিনের রিপোর্ট। লাল আভার সৌন্দর্য ছড়াচ্ছে রসে টইটুম্বুর লিচু। আটি, বোম্বাই, মুজাফর, চায়না 3 জাতের লিচু। গাছ জুড়ে যেন লিচুর মেলা। এরই মধ্যে আটি লিচু উঠতে শুরু করেছে বাজারে। প্রতিদিন সকাল থেকে শুরু হয় লিচু সংগ্রহের মহাযজ্ঞ। মেহেরপুরের লিচু পাঠানো হচ্ছে কুমিল্লা, বরিশাল, বগুড়া, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। বাম্পার ফলনে খুশি বাগানিরা। ঢাকা, কুমিল্লা, তারপর রাজশাহী সব জায়গার পার্টিদের কাছে মাল বেচছি, তো আমরা দাম ভালোই পাচ্ছি। নিরাপদ লিচু নিশ্চিতে বাগান মালিকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি বিভাগ। অনেক সময় লিচু ফাটার একটা অভিযোগ কৃষকরা করেন। আমরা সেক্ষেত্রে কৃষকদেরকে সলিবর বোরন 2 গ্রাম পার লিটারে মিশিয়ে স্প্রে করার জন্য পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে 730 হেক্টর লিচুর বাগান থেকে 6800 মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। দেশের বাইরের খবর। বিশ্বের বিভিন্ন দেশে ত্যাগের মহিমায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ভারতের কলকাতায় এবার ঈদের নামাজের জন্য বিশেষ ব্যবস্থা করা হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। নিউ ইয়র্কে প্রবাসীদের সঙ্গে নামাজ আদায় করেন মেয়র জোহরান মামদানি। অস্ট্রেলিয়ায় জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা। ভারতের দিল্লির ঐতিহাসিক জামা মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। দেশটির অন্যতম বৃহৎ এই মসজিদে নামাজে অংশ নেন হাজারো মুসল্লি। নামাজ শেষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এটি ত্যাগের উৎসব। আমাদের সবার উচিত সব ধর্মীয় বিভেদ ভুলে একসঙ্গে আসা এবং ঐক্য ও সম্প্রীতির বার্তা দেয়া। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দেই। এদিন ঈদের জামাত হয় উত্তরপ্রদেশের ঐতিহাসিক মুঘল স্থাপনা তাজমহলের সামনেও। বিহারে নামাজে অংশ নেন বহু মানুষ। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরেও উৎসবমুখর আয়োজনে ঈদের জামাত হয়। রাজস্থানের জয়পুরে হাজারো মানুষ একসঙ্গে নামাজ আদায় করেন। এদিন সকালে পশ্চিমবঙ্গের কলকাতায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নতুন নিয়ম অনুযায়ী প্রথমবারের মতো রেড রোডের বদলে ঈদের নামাজ হয় ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। হাজার হাজার মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সবচেয়ে বড় ঈদের জামাতটি হয় জামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে স্থানীয় টমাস এডিসন স্কুল মাঠে। বাংলা বাজারে ঈদের জামাতে অংশ নেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। শুধু নিউ ইয়র্ক সিটিতে 400টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আনন্দ আর উৎসবের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশের সঙ্গে একই দিনে ঈদ হয়, আনন্দের মাত্রা বেড়েছে বহুগুণ। বাংলাদেশি মুসলিমদের আয়োজনে ঈদের জামাতে হাজার হাজার প্রবাসী অংশগ্রহণ করেন। বৃষ্টির সম্ভাবনা থাকে এবার বিভিন্ন ইনডোর ও কমিউনিটি সেন্টারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাহানুল রানা, সময় সংবাদ। খেলার খবর, নিজ নিজ জেলায় পরিবার, বন্ধু ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। এ সময় মুসলিম উম্মার শান্তি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজের পাশাপাশি অগাস্টে অ্যাওয়ে সিরিজেও ভালো করার আশা ক্রিকেটারদের। এদিকে ঢাকার মিরপুরের পল্লবীতে ঈদের নামাজ শেষে সবার সঙ্গে কুশল বিনিময় করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বছর ঘুরে আবারও এসেছে পবিত্র ঈদ উল আজহা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ঈদের ছুটিতে নিজ নিজ জেলায় আনন্দঘন পরিবেশে পরিবার ও স্বজনদের নিয়ে ঈদ উদযাপন করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ঈদ উল আজহার দিনে রাজশাহীর পবার রণহাট গ্রামের ঈদগাহ মাঠে নামাজ আদায় করেন শান্ত। নামাজ শেষে সবার সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন তিনি। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। সেরা প্রস্তুতি নিয়ে সেখানে যেতে চান শান্ত। ভালো ক্রিকেট খেলতে চাই, দলের হয়ে কন্ট্রিবিউট করতে চাই, এটাই মেন লক্ষ্য থাকবে। সামনে প্রিপারেশনের সুযোগ আছে, ভালো মতো প্রিপেয়ার হয়ে আসলে সিরিজটা খেলতে চাই। বগুড়ায় নিজ এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদ উল আজহার আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন মুশফিকুর রহিম। তবে এবার ছেলে মায়ানের জ্বর থাকায় 3 প্রজন্মের একসঙ্গে নামাজ আদায় করা হয়নি। এরপরে অস্ট্রেলিয়ার সাথে খেলা আছে ওয়ানডে আর টি20, যারা খেলবে তাদের জন্য শুভকামনা। সাতক্ষীরায় গত বছর ক্রিকেটে ব্যস্ত সময় কাটানোয় মুস্তাফিজকে পায়নি পরিবার। এবার তাকে পেয়ে আনন্দ বেড়ে গেছে কয়েক গুণ। বাড়ির পাশে ঈদগাহ ময়দানে গ্রামবাসীর সাথে একেবারেই সাদামাটা ভাবে ঈদের নামাজ আদায় করেন। পেসার শরীফুলের সামনে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি20 সিরিজে ভালো করার চ্যালেঞ্জ। তবুও ঈদের ছুটিতে এসেছেন তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে। ঈদগায় ঈদের নামাজ শেষে সবার সঙ্গে কুশল বিনিময় করেন শরীফুল। জানান আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে দেশকে জয় উপহার দিতে চান এই পেসার। এদিকে ঢাকার মিরপুরের পল্লবীর 2 নম্বর ওয়ার্ড ঈদগাহ মাঠে পবিত্র ঈদ উল আজহার জামাতে উপস্থিত থেকে নামাজ আদায় করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পারভিন আক্তার, সময় সংবাদ। ঈদের দিনেও থেমে নেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন। সান মারিনো ম্যাচ সামনে রেখে ঈদের দিন সকালে নতুন কোচের অধীনে প্রায় 2 ঘন্টা ঘাম ছড়িয়েছেন ফুটবলাররা। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে বাংলাদেশ। রোববার দেশ ছাড়বে জামানরা। হাতে সময় কম, তাই ঈদের দিনেও অনুশীলন রেখেছেন নতুন কোচ থমাস ডুলি। দেশের জন্য এই ত্যাগে বড় সাফল্যের চাবিকাঠি হবে বলে বিশ্বাস মোরসালিন জিকোদের। এদিন প্রথম ওয়ার্ম আপ, এরপর ট্যাকটিক্যাল দিকগুলো নিয়ে কাজ করেছেন ডুলির কোচিং স্টাফ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। খুশির ঈদে এক কাতারে সবাই। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর নামাজ আদায়। শোলাকিয়ায় বৃষ্টির মধ্যে জামাত। দেশ জাতির মঙ্গল ও বিশ্ব শান্তি কামনা। ত্যাগের মহিমায় সারা দেশে পশু কোরবানি। ঢাকার 2 সিটিতে পরিচ্ছন্নতা কর্মীদের ব্যস্ততা। রাতের মধ্যেই সব বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন তাজমিরা খান। ধন্যবাদ আলিশা। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।